আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজমোহনের স্ত্রী উপন্যাসটা নিয়ে একটু সংগঠিত আলোচনা করব। মানে ঠিক পুরোটা নয়, আজ শুধু প্রথম পরিচ্ছেদটা। এটা তো ওর প্রথম উপন্যাস, আর মজার ব্যাপার হলো এটা উনি ইংরেজিতে লিখেছিলেন প্রথমে। আমরা অবশ্য এর বাংলা অনুবাদ, সজনীকান্ত দাশের করা অনুবাদ, সেটার প্রথম পরিচ্ছেদ নিয়ে কথা বলবো। হ্যাঁ, আর এই আলোচনাটা জরুরি কারণ এই প্রথম পরিচ্ছেদেই কিন্তু গল্পের মঞ্চটা তৈরি হয়ে যাচ্ছে। মানে পরিবেশটা কেমন, কারা প্রধান চরিত্র, তাদের মধ্যেকার সম্পর্কের আঁচ, এসবই আমরা এখানে পেয়ে যাই। ঠিক, আমাদের আজকের উদ্দেশ্য সেটাই। এই পরিচ্ছেদের ভেতর দিয়ে ১৯ শতকের ওই সময়কার একটা গ্রামের ছবি দেখা, চরিত্রগুলোর সাথে পরিচিত হওয়া, আর লেখক কিভাবে শুরুতে একটা রহস্যের জাল বুনছেন সেটা একটু বোঝার চেষ্টা করা। একদম গল্পের জায়গাটাও মনে করিয়ে দিই, রাধাগঞ্জ গ্রাম, মধুমতি নদীর তীরে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই যেটা বলার, বঙ্কিমচন্দ্রের লেখার ধরনটা দেখুন। উনি একটা খুব সাধারণ দৃশ্য আঁকছেন। দুপুরবেলা একজন মহিলা ঘুম থেকে উঠছেন, সাজগোজ করছেন, কিন্তু এর মধ্যেই খুব কৌশলে কিন্তু অনেক কথা বলে দিচ্ছেন। ঠিক। মানে আপাতদৃষ্টিতে শান্ত একটা ছবি, কিন্তু তার আড়ালেই যেন অনেক কিছু ঘটছে বা ঘটতে চলেছে। এই পরিচ্ছেদটা যেন একটা দরজা আমাদের মূল গল্পে ঢোকার। একদম। তো গল্পটা শুরু হচ্ছে একজন মহিলার কথা দিয়ে, বয়স ৩০-এর কাছাকাছি, দুপুরবেলা ঘুম থেকে উঠেছেন, তারপর উনি সাজগোজ করছেন। মানে প্রসাধন বলতে যা বোঝায়, একটা টিনের ফ্রেমে বাঁধানো ছোট আয়না, একটা কাঠের চিরুনি, জল, এইসব। হ্যাঁ, খুব সাধারণ জিনিসপত্র। সিঁথিতে সিঁদুর পরছেন, পান খেয়ে ঠোঁট রাঙাচ্ছেন, একেবারে আটপোড়ে ছবি। তারপর কলসি কাখে নিচ্ছেন, জল আনতে যাবেন। এইখানে একটু থামতে হয়। দেখুন, ওই সাধারণ বর্ণনার পাশেই লেখক কিছু ডিটেলস দিচ্ছেন যা একটু অন্যরকম। যেমন, মহিলাটি বেশ স্থূলকায়। হ্যাঁ, সেটা বলা আছে। তার বয়নার ব্যাপারটা সংখ্যায় হয়তো খুব বেশি নয়, কিন্তু খুব ভারী। লেখক তো লিখছেন, দেখিলে একজন মুটের বোঝা বটে। এটা একটু অদ্ভুত লাগে না? তা বটে, মুটের বোঝা মানে তো অনেকখানি। হ্যাঁ, আর তার সাথেই দেখুন পরনের শাড়িটা মোটা আর সম্ভবত অনেকদিন কাচা হয়নি। একদিকে এত ভারী গয়না, অন্যদিকে এই অপরিষ্কার মোটা শাড়ি। একটা বৈপরীত্য তো বটেই। এটা কিসের ইঙ্গিত? তার আর্থিক অবস্থা, নাকি অন্য কিছু? জীবন সম্পর্কে উদাসীনতা, নাকি কোনো গভীর দুঃখ? এই প্রশ্নগুলো কিন্তু শুরুতেই উঠে আসে। ঠিক পয়েন্ট। এরপর এই মহিলা, যার নাম আমরা একটু পরেই কনক বলে জানতে পারছি, তিনি নিজের বাড়ি থেকে বেরিয়ে পাশের একটা বাড়িতে যাচ্ছেন। ওই বাড়িটার বর্ণনাও কিন্তু বেশ ডিটেলড, মাটির বাড়ি, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। 4টে চালাঘর, ঝাপের বেড়া, নিকোনো উঠোন, মানে একটা স্বচ্ছলতার ইঙ্গিত আছে। আছে আছে, একটা যত্নের ছাপ দেখা যায়। 3টে ঘর অন্দরমহলের দিকে, একটা বাইরের দিকে বৈঠকখানা, নলখাগড়া দিয়ে ঘেরা। হ্যাঁ, এই বাড়িটার পরিবেশের সাথে কনকের নিজের অবস্থার একটা সূক্ষ্ম তুলনা চলে আসে যেন। ঠিক। তো কনক এই পরিপাটি বাড়ির অন্দরমহলে ঢুকলেন, আর সেখানে কাকে দেখতে পেলেন? সেখানে গল্পের দ্বিতীয় প্রধান চরিত্র, একজন 18 বছরের যুবতী, সেলাই করছেন আপন মনে। আর তার সাথে একটা বাচ্চাও আছে, তাই না? হ্যাঁ, একটা বছর 4-এর শিশু, সে আবার এক মজার খেলায় মেতেছে। দাদার দুয়াতের কালি সারা মুখে মেখে একাকার। হা, বঙ্কিমচন্দ্রের এই রসবোধটা কিন্তু দারুণ। মানে একটা থমথমে পরিবেশ তৈরির মাঝেই এমন ছোট ছোট কমিক রিলিফ। ঠিক। তো এরপর কনক আর ওই যুবতীর মধ্যে কথাবার্তা শুরু হয়, আর এখানে যেন গল্পটা একটু বাঁক নেয়। কি রকম? কনক মাটিতে বসে কুশল জিজ্ঞাসা করছেন, কি করছিস লা? যুবতীও হেসে উত্তর দিচ্ছেন, বলছেন যে কনক দিদি এসেছে, এটা তার সৌভাগ্য। বলছেন, কি ভাগ্যি, দিদির আজ এত দয়া, না জানি কার মুখ দেখে আজ উঠেছি। বেশ স্বাভাবিক কথাবার্তা তো। হ্যাঁ, কিন্তু এর উত্তরে কনক হেসে যা বললেন তাতেই গোল বাঁধল। উনি বললেন, কার মুখ দেখে উঠবে আবার? রোজ যার মুখ দেখ, তার মুখই দেখেছ। ও আর এতেই হ্যাঁ, হ্যাঁ, এতেই যুবতীর মুখের হাসি একদম মিলিয়ে গেল। মুখটা গম্ভীর কালো হয়ে গেল। কনকও অপ্রস্তুত। আচ্ছা। এই সাধারণ একটা কথা, রোজ যার মুখ দেখ, এটাই এমন কি ছিল? এটা কি ওর স্বামীর দিকে ইঙ্গিত? সেটাই তো প্রশ্ন। স্বামীর মুখ দেখাটা কি তাহলে ওর কাছে আনন্দের নয়, নাকি বিরক্তিকর বা ভয়ের? হুম
এই ছোট্ট একটা সংলাপ, মুখের ভাব পাল্টে যাওয়া, এগুলোতেই লেখক অনেকখানি ইঙ্গিত দিয়ে রাখছেন, যেন শান্ত জলে একটা ঢিল পড়ল। একদম। এরপরে গণকের পরিচয়টা আরেকটু স্পষ্ট হয়। বয়স ৩০, শ্যামবর্ণ, মুখে একটা চঞ্চল ভাব, চোখে হাসি। কিন্তু ওই ভারী গয়না আর মোটা শাড়ির বৈপরীত্যটা? সেটাও আছে, মানে দেখে মনে হয় মিশুকে, খোলামেলা, কিন্তু তার সাজ পোশাক অন্য কথা বলে। অন্যদিকে ওই ১৮ বছরের যুবতী, তার বর্ণনাটা কিন্তু একেবারে অন্যরকম। ঠিক, গৌরবর্ণ, কিন্তু একটু ম্লান, যেন কোনো চিন্তা বা কষ্টে। মুখটা খুব সুন্দর। এ তো চুলগুলো অযত্নে মুখে এসে পড়েছে। আর চোখ? চোখ দুটো টানা টানা, কিন্তু সাধারণত অর্ধেক বোজা থাকে। লেখক বলছেন, যখন তিনি চোখ খোলেন তখন যেন নৈদাঘ মেঘ মধ্যে সৌদামিনী প্রভা প্রকটিত হইল। বাহ, কি অসাধারণ উপমা! গ্রীষ্মের মেঘে বিদ্যুতের ঝলক। কিন্তু সেই দৃষ্টিতেও একটা চিন্তা বা বিষণ্ণতার ছাপ আছে। নিখুঁত গড়ন, কিন্তু যেন যত্নের অভাব। আর পোশাক কনকের ঠিক উল্টো, তাই না? হ্যাঁ, পরনে পরিষ্কার শাড়ি, হাতে সামান্য চুড়ি, বাহুতে মুরকি মাদুলি। কনকের মতো অত গয়না নয়। এখানে আরেকটা জরুরি তথ্য লেখক দিচ্ছেন। যুবতীর কথায় নাকি পূর্ববঙ্গের টান নেই। উনি সম্ভবত ভাগীরথী পাড়ের মানুষ। হ্যাঁ, এটা বেশ ইন্টারেস্টিং। এটা কি শুধু ওর বাড়ি কোথায় সেটা বলছে, নাকি ওর সামাজিক অবস্থান বা ব্যাকগ্রাউন্ড নিয়েও কিছু ইঙ্গিত দিচ্ছে? উনি কি রাধাগঞ্জের বহিরাগত? হতে পারে। ওই সময়ের পরিপ্রেক্ষিতে ভাষার এই পার্থক্যটা অনেক সময় শুধু অঞ্চলের ভেদ বোঝাত না, শ্রেণী বা শিক্ষার তোফাতও বোঝাতে পারত। ভাগীরথী তীরের কথ্য ভাষা হয়তো পূর্ববঙ্গের গ্রামের থেকে একটু আলাদা ছিল। হয়তো ওর আপব্রিঙ্গিং বা সংস্কৃতিটা একটু ভিন্ন। এটা চরিত্রটাকে আরও রহস্যময় করে তোলে। অবশ্যই। এর পরের দৃশ্যে কনক আবার নিজের দুঃখের কথা বলতে গিয়ে কেঁদে ফেলছেন। আচ্ছা। কিন্তু তারপরে ওই কালিমাখা বাচ্চাটাকে দেখে হেসেও ফেলছেন। এটা কনকের চরিত্রের একটা একটা অন্য দিক দেখায়। মানে দুঃখ আছে, কিন্তু জীবনের ছোটখাটো মজায় সাড়া দেওয়ার ক্ষমতাটা হারাননি। ঠিক। এই যে কান্নাহাসির দোলাচল, এটা চরিত্রটাকে খুব জীবন্ত করে তোলে। মানে তিনি শুধু একজন অসন্তুষ্ট মহিলা নন, তার মধ্যে আবেগ আছে, কিন্তু মূল সমস্যাটা হয়তো গভীর। এরপর কনক যুবতীকে ঘাটে জল আনতে যাওয়ার জন্য জোর করতে থাকেন। কিন্তু যুবতী তো যেতে রাজি নন। না, কারণ তার স্বামী পছন্দ করেন না। কনক যখন বলছেন, গ্রামের অন্য মেয়েরা তো যায়, তুই কেন খাঁচায় বন্দির মতো থাকবি? তখন যুবতীর উত্তরে স্বামীর প্রতি একটা ভয় বা সমীহ ফুটে ওঠে, তাই না? একদম। উনি বলছেন, ঝগড়ায় কাজ কি কনক? তুই তো জানিস স্বামী আমার ঘাটে যাওয়া পছন্দ করেন না। তাকেও তো তুই জানিস। এই শেষ কথাটা, তাকেও তো তুই জানিস, এটা সাংঘাতিক ইঙ্গিতপূর্ণ। অত্যন্ত। এই একটা বাক্যেই যেন অনেক কিছু বলা হয়ে গেল। স্বামীর চরিত্রটা কেমন, তার মেজাজ কেমন, সেটা কনক জানেন, এবং সেটাই যথেষ্ট কারণ যুবতীর না যাওয়ার। তারপরেই তো কনক ইতস্তত করে এদিক ওদিক দেখে, ফিসফিস করে বলতে যান, তোর চোখ থাকলে। আর যুবতী থামিয়ে দেন, বলেন, চুপ, বুঝেছি। হ্যাঁ, এখানেই তো রহস্যটা আরও ঘনীভূত হয়। কি এমন বিপদ কনক দেখতে পাচ্ছেন, আর যুবতী বা কি বুঝে চুপ করতে বললেন? এখানে কি স্বামীর কোনো খারাপ অভ্যাসের ইঙ্গিত, বা সন্দেহবাতিকতা, নাকি অন্য কোনো বিপদ? একটা থ্রিলারের মতো সাসপেন্স তৈরি হচ্ছে কিন্তু। হচ্ছে তো। এই উত্তেজনার মধ্যেই যুবতী আবার একটা অদ্ভুত প্রশ্ন করে বসেন। কি প্রশ্ন? ঘাটে গেলে পাপ হবে কিমা? পাপ? এটা কি ওর সরলতা নাকি ভয়? বোঝা কঠিন, তবে কনকের উত্তরটা বেশ ঝাঝালো। উনি বলছেন, পাপ পুণ্যের বিচার তিনি করবেন না, তিনি তো বামুন নান। আর তারপরেই তো ওই বিখ্যাত কথাটা। হ্যাঁ, আমার ২.৫ মিনসে থাকলেও আমি ভয় করতাম না। মানে ৫০টা স্বামী থাকলেও তার ভয় নেই। বাহ, কি বেপরুয়া কথা! কিন্তু এর পেছনে কি শুধুই সাহস, নাকি তীব্র অভিমান বা শ্লেষ? সেটাই। কারণ এরপরই উনি বলছেন, বিধাতা যে একটা দিয়েছেন, ৫০টাও যদি তেমনই হয়, তবে কোটিখানেকেই বা কি ক্ষতি? এই তো, এখানেই স্পষ্ট হয়ে যায় তার হতাশা। স্বামীর সংখ্যাটা বড় কথা নয়, কারণ যে একজন আছে সেই যথেষ্ট খারাপ অভিজ্ঞতা দিয়েছে। ১৯ শতকের সমাজে একজন মহিলার মুখে একথা ভাবা যায়? ঠিক। আর যুবতী যখন ঠাট্টা করে বলেন, তোর যেমন বুকের পাটা,
তখনও কনকের উত্তরে ওই বিতৃষ্ণাটাই প্রকাশ পায়। আর এর পরেই যুবতীর ওই সংক্ষিপ্ত কিন্তু মারাত্মক মন্তব্যটা আসে। কুলিনে কপাল। হ্যাঁ, মাত্র দুটো শব্দ, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে তৎকালীন সমাজের একটা ভয়ঙ্কর যন্ত্রণা। কুলীন প্রথা, বহুবিবাহ, নারীদের দুর্দশা, সব যেন এই দুটো শব্দে ধরা। এটা কি শুধু কনকের প্রতি মন্তব্য, নাকি নিজের অবস্থাও এর মধ্যে জড়িত, কে জানে। ঠিক এই ছোট্ট সংলাপেই বঙ্কিমচন্দ্র সমাজের একটা বড় ক্ষতকে দেখিয়ে দিচ্ছেন। বোঝা যাচ্ছে এই নারীদের জীবন শুধু ব্যক্তিগত সম্পর্ক দিয়ে নয়, সামাজিক প্রথা দিয়েও কতটা নিয়ন্ত্রিত আর কষ্টকর ছিল। এই সব কিছুর পর শেষমেশ যুবতী রাজি হলেন ঘাটে যেতে। রান্নাঘর থেকে একটা ছোট সুন্দর কলসি নিয়ে এলেন। লেখক এখানেও একটু রসিকতা করেছেন। যেমন বাড়ি বাহিনী, তেমনই কলসি। কলসিটাও যেন যুবতীর মতনই সুন্দর। এই কলসি আনাটাকে একটু প্রতীকী। যিনি এতদিন প্রায় বন্দী ছিলেন, তিনি বাইরের কাজ হাতে নিলেন। হতেই পারে আত্মপ্রকাশের একটা প্রথম ধাপ, বা মুক্তির দিকে প্রথম পদক্ষেপ। হয়তো এরপর তারা দুজনে নদীর দিকে চললেন। যাওয়ার সময় কনক আবার রসিকতা করছেন। কি বললেন? বলছেন, এখন এসো মোর গৌরবিনী, হাঁ করাগুলোকে একবার রূপের ছটাটা দেখাইয়া আনি। মানে, ঘাটে যারা তাকিয়ে থাকে তাদের তোমার রূপ দেখিয়েই আসি চলো। কনকের কথায় রসিকতা থাকলেও এটাও কিন্তু সত্যি। ঘাটে যাওয়াটা শুধু জল আনা ছিল না, ওটা ছিল বাইরের জগতে বেরোনোর, পুরুষের চোখে পড়ার একটা সুযোগও ছিল। আদির উত্তরে যুবতী কি করলেন? লজ্জা পেয়ে ঘোমটা টেনে দিলেন। কনককে বকলেন, মর পোড়ার বাদর। এই লজ্জা, এই বকুনি, এর মধ্যেই পরিচ্ছেদটা শেষ। দুই নারী নদীর দিকে এগিয়ে গেলেন, পেছনে রেখে গেলেন একরাশ প্রশ্ন। তাহলে এই প্রথম পরিচ্ছেদ থেকে আমরা কি পেলাম, যদি একটু গুছিয়ে বলি? প্রথমত পেলাম দুটো প্রধান নারী চরিত্রের পরিচয়। কনক বাইরে চঞ্চল, মুখরা, কিন্তু ভেতরে অসুখী। আর ওই নাম না জানা যুবতী সুন্দরী, ম্লান, রহস্যময়ী আর সম্ভবত অত্যাচারিত। এদের মধ্যেকার বৈপরীত্যটা খুব স্পষ্ট। ঠিক। দ্বিতীয়ত ১৯ শতকের একটা গ্রামের ছবি। ধনী গরিব বাড়ির তফাত, অন্দরমহলের জীবন, ঘাটের সামাজিক গুরুত্ব, কুলীন প্রথার মতো বিষয়ের ছোঁয়া। আর তৃতীয়ত? গল্পের মূল সংঘাতের একটা আভাস, তাই না? একদম। যুবতীর ওই বন্দি দশা, স্বামীর প্রতি ভয়, আর কনকের উস্কনিতে সেই বাধা ভাঙার একটা চেষ্টা। এটাই হয়তো মূল কাথাসূত্র হয়ে উঠবে। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র খুব দক্ষতার সাথে সাধারণ দৃশ্য, সংলাপ, চরিত্রের ভেতরে টানাপড়েন সব মিলিয়ে একটা জমাট ভিত্তি তৈরি করেছেন। আপাত দৃষ্টিতে ঘরোয়া কথাবার্তা, কিন্তু তার আড়ালে গভীর সামাজিক আর ব্যক্তিগত সমস্যা। কনকের সাহস বা যুবতীর ভয় কোনোটাই হয়তো পুরো সত্যি নয়। তাদের ভেতরে জগৎটা আরও জটিল। এই পরিচ্ছেদটা ১৯ শতকের বাঙালি নারীর অবস্থান, তাদের মনের কথা, সীমাবদ্ধতা, আকাঙ্ক্ষা এসব বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ। একদম। শেষে একটা প্রশ্ন রেখে যাই। এই যে যুবতী শেষ পর্যন্ত স্বামীর নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ঘাটে গেলেন, কনকের প্ররোচনায় হোক বা নিজের ইচ্ছায়, এটা কি শুধু জল আনতে যাওয়া, নাকি এর চেয়ে বেশি কিছু? মানে, এটা কি ওর চরিত্রের একটা টার্নিং পয়েন্ট হতে পারে? সেটাই ভাবার। এই একটা আপাত সাধারণ পদক্ষেপ, এই পরোক্ষ অবাধ্যতা, এটা কি তাদের জীবনে বা গল্পের মোড়ে কোনো বড় পরিবর্তন আনবে? রাধাগঞ্জের শান্ত নদীর দিকে এই দুই নারীর এগিয়ে যাওয়াটা কি আসলে কোনো আসন্ন ঝড়ের ইঙ্গিত? এই প্রশ্নগুলোই হয়তো আমাদের পরের পরিচ্ছেদের দিকে টেনে নিয়ে যাবে।